বিয়ে পড়ানোর কাজটা সাধারণত ঘরেই করা হয়, কিন্তু সবাই বেশ করে অনুরোধ করলো বিয়েটা যেন সবার সামনে পড়ানো হয়। তাই আদি শিকদারের কথাটা আর ফেলতে পারলেন না। আদিব এবং রিমঝিম কলির রুমের দিকে চলে গেল কলিকে নিচে নিয়ে আসার জন্য। ঘর ভর্তি মেহমান, তাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি আদি শিকদার। ছেলেটা তো লাফাঙ্গা ছিল, তার জন্য এখনো বুকের মাঝে মাঝে ব্যথা হয়। দুহাতে আগলে বড় করে তুলেছিলেন তিল তিল করে। শেষমেশ ছেলেটা বেইমানি করলো। আদি প্রিমঝিম কিছুটা অবাক হলো কোলের রুমের দরজাটা বন্ধ দেখে। আদিবের কপালে চিন্তার ভাঁজ দেখে রিমঝিম এগিয়ে গিয়ে ডাকতে শুরু করলো কলিকে। একবার দুবার ডাকতে ডাকতে বেশ অনেকবার ডাকলো। কি অদ্ভুত, ভেতর থেকে কোনো শব্দ ভেসে আসছে না। আদিব একবার রিমঝিমের দিকে তাকায়, রিমঝিম আদিবের দিকে তাকায়। একটা সময় রিমঝিম উল্টোপাল্টা কিছুর আন্দাজ করে আরো জোরে জোরে ডাকতে শুরু করে। রিমঝিমকে এমনভাবে ডাকতে দেখে পাশের রুম থেকে আদিল ঈশান এবং নিচে থাকা আশরাফ শিকদার এবং আদিল শিকদার বাড়ির সমস্ত মহিলারা দৌড়ে চলে আসেন রুমের সামনে। ড্রয়িং রুম জুড়ে বসে আছে বেলাল চেয়ারম্যান ও ওনার আত্মীয় স্বজনরা। বাড়ির ব্যক্তিগত সমস্যা ভেবে তারা উপরে আসেননি। কলিকে এমনভাবে দরজা আটকে থাকতে দেখে মাইমুনা শিকদার আহাজারি করে কাঁদতে শুরু করলেন। আদিল সহ সবাই মিলে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলছে না, তাই দরজা ভেঙে ফেলার চেষ্টা করতে লাগলো। প্রায় মিনিট পাঁচ এক পর তারা দরজা খুলতে সফল হলো। দরজা খোলার সাথে সাথে সবাই আকাশ পাতাল কালো অন্ধকারের মতো হয়ে ছেয়ে গেল। ফ্লোরে ভিমড়ি খেয়ে পড়ে আছে কলি, মুখ বেয়ে ফেনা পড়ছে। সবাই দৌড়ে গিয়ে জাপটে ধরলো কলিকে। আদিল তাড়াতাড়ি কলির পালস চেক করলো। হাত পা ঠান্ডা বরফের মতন, সবাই যেন মুহূর্তেই শক্ত পাথর হয়ে গেছে। চোখের সামনে জল জল করা ছোট্ট মেয়েটা ফ্লোরে শুয়ে আছে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবীর মায়া ছেড়েছে। মাইমুনা শিকদার জাপটে ধরলেন মেয়েকে, হু হু করে কাঁদতে শুরু করলেন। কতবার ডাকলেন কলিকে। উঠ মা, আমি ভুল করে ফেলেছি মা, তোকে বিয়ে আমি দিব না। উঠ মা, এই জনম দুঃখী মারে রেখে যাস না। আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও। আল্লাহ, তুমি শুনতে পাচ্ছ? আমার কি হবে রে মা? আমি আর বিয়ে দিব না তোকে। এবার তাকা মা, এই যে আমি, তোর মা কথা দিচ্ছে, তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। তাও ফিরে আয় মা আমার বুকে। মাইমুনা শিকদার সহ সবাই কেঁদে উঠলেন। শক্ত মানবের আদেশ শিকদার পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মাইমুনা শিকদার দৌড়ে এসে খামচে ধরলেন নিজের স্বামীকে। মেয়ের মৃত্যুর জন্য সব দোষ তাকেই দিচ্ছেন। মাইমুনা শিকদার হু হু করে কেঁদেই বললেন, আজ তোমার জিত জিতে গেল, হেরে গেলাম আমি। আমি তো এতিম মা হয়ে গেলাম। বাবা হয়ে জিতে গেলে তুমি। তোমার জিত, তোমার অহংকার সব জিতে গেল। আমার মেয়েকে কেন মেরে ফেললে? আদি শিকদার ঠুকরে কেঁদে উঠলেন। তিনি কি সত্যিই নিজের জিদের কাছে মেয়েকে বলি দিয়ে দিলেন? বাবারাও কষ্ট হয়, তার মেয়ের জন্য বড্ড কষ্ট হয়। আমি তো ভালোর কথা ভেবেই করেছিলাম, কিন্তু কি হয়ে গেল? আদি শিকদার মাথায় হাত দিয়ে বসে পড়লেন ফ্লোরে। চারিদিকে কান্নার সরগোল। অন্যদিকে রিফাত দৌড়ে চলে এসেছে কলির কাছে। ফ্লোরে পড়ে থাকা কলির লাশকে শক্ত করে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে উঠল। আহাজারি করে বলতে লাগলো, আমি তো এমনটা চাইনি। আমি তো তোমার সুখ চেয়েছিলাম। তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে? এই মেয়ে, শুনতে পাচ্ছ? আমি এসে পড়েছি। কোথায় হারিয়ে গেলে? এই তো আমি এসে পড়েছি, তোমাকে নিয়ে যাব আমি। আমি আর লোক সমাজের পরোয়া করব না। তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুমি না বলেছিলে আমাদের একটা সংসার হবে? হ্যাঁ, আমাদের একটা সংসার হবে। তুমি চলো আমার সাথে। যাবে না? রাগ করছো? এই মেয়ে, রাগ করছো? আর রাগ করতে হবে না। এই যে আমি আসছি, নিয়ে যাব তোমাকে। উঠো। রিফাতকে এমন ভাবে পাগলামি করতে দেখে আদিব রিফাতের কাছে আসে। কলি থেকে দূরে সরানোর জন্য মৃত ব্যক্তিকে এমন ভাবে ধরতে হয় না। রিফাত আদিবকে সরিয়ে দিল আর শক্ত করে কলির লাশকে জড়িয়ে ধরে চিৎকার করেই বলল, আমি আজ তোমাকে নিয়েই যাব লোক সমাজের বাইরে, তোমার বাবা চাচার সীমানা পেরিয়ে।
বড়লোক বাড়িতে জন্ম নিয়ে তুমি ভুল করোনি, ভুল তো আমি করেছি। আমি ছোট লোক বাড়িতে জন্ম নিয়ে তোমার আমার মিলন হলো এই বেদে। এই প্রাপ্তির হিসাব থেকে গেলেও আমি আসবো এই প্রাপ্তির হিসাব মেলাতে। খুব দ্রুত আসবো আমি। রিফাতের কান্নায় পুরো রুম হা হা করে উঠছে বারবার। কলির মৃতদেহটাকে শক্ত করে ধরে রেখেছে, এমনভাবে ধরে রাখে যেন তার থেকে আলাদা করতে পারে না কেউ। রিফাত এদিক তাকিয়ে কখনো হাসছে তো আবার কখনো কাঁদছে। ভেতরের কষ্টটা প্রকাশ করতে পারছে না, দম বন্ধ হয়ে আসে, অস্থির লাগছে। তার ভালোবাসার মানুষের অস্তিত্ব আজ বিলীন হয়ে গেল, মুখখানা রেখে গেল স্মৃতি আর মায়াভরা হাসি মুখখানা। অন্তর পুরে ছারখার হয়ে যাচ্ছে। কেন আসলো না সে সময় মতন? যদি একটু আসতো তাহলে হয়তো আজ হারিয়ে ফেলতে হতো না। রিফাত যারা দিয়ে ওঠে দাঁড়ালো, সাথে কলিকেও কোলে তুলে নিল। কলিকে নিয়ে চলে যাবে সে অনেক দূরে, সুখের সংসার সাজাবে। আজ আর কেউ আলাদা করতে পারবে না তার থেকে। রিফাতকে এই সময় এসে সবাই পাগল উপাধিটাই দিল। একজন মৃত মানুষ কিভাবে সংসার করবে? আদিব, ঈশান সহ সবাই কলির থেকে টেনে হিচড়ে দূরে সরিয়ে নিল রিফাতকে। রিফাত কান্নায় ফুপিয়ে উঠছে বারবার, চিৎকার করেই বলছে। চারপাশে ঠান্ডা শীতল হাওয়া বয়ে যাচ্ছে বেশ, আবহাওয়ার পরিবর্তন, সব মিলিয়ে ঠান্ডাটাও বেশ। দেখতে দেখতে কেটে গেছে 3-3টে দিন। মানুষ মরণশীল, সবকিছু মিথ্যে হয়ে গেলেও মানুষটা চির সত্য। তাই দুনিয়ার আরাম আয়েশ ভুলে আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করাটাই উত্তম। কলিকে কবর দেওয়া হয়েছে বাড়ির পেছনের বাগানে। নির্দিষ্ট কবরস্থানে দাফন করতে চাইলে কলির মা মাইমুনা শিকদার সবাইকে অনুরোধ করে বলেছিলেন কলির কবরটা যেন তাদের বাড়ির পাশের বাগানেই দেওয়া হয়। যেখানে সুইসাইড করে মৃত্যুবরণ করলে পুলিশ কেস হয় সেখানে। আদিল শিকদার বাড়ির গেট পর্যন্ত কাউকে অ্যালাউ করেনি কাউকে কোনো রকম বাড়াবাড়ি করতে। শীতের কনকনে ঠান্ডায় কাচুমাচু হয়ে বসে আছেন মাইমুনা শিকদার। তিনি এখন আর আগের মতন কারোর সাথে কথা বলেন না, তাকে আর আগের মতো হাসতেও দেখা যায় না। অতি সুখে পাথর হয়ে গেছেন। ছেলের অ্যাক্সিডেন্ট এবং মেয়ের মৃত্যুর গভীর শোকে পাথর হয়ে গিয়েছেন। কোলের মৃত্যুর পর থেকে মাইমুনা শিকদার আদি শিকদারের সাথে কথা বলেন না। তিনি মনে মনে ভেবে রেখেছেন তার মেয়ের মৃত্যুর খুনি তার একমাত্র স্বামী। মাইমুনা শিকদারের সম্পূর্ণ দেখাশোনা এখন ইরাই করে। কোলের মৃত্যুতে সবাই শকড। অকাল মৃত্যুতে ঝরে গেছে একটি প্রাণ। 3 দিন পর আদিব এর বিয়ের তারিখ ফিক্সড করা হয়েছিল, কিন্তু কলির মৃত্যুর কারণে বিয়ের ডেটটা পেছানো হয়েছে। এখনো বিয়ের নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি। আদিব কিছুক্ষণ পর পর কলির কথা মনে পড়তেই কেঁদে ওঠে। তার সাথে সব থেকে ভালো বন্ডিং ছিল কলির। কত আনন্দ করতো এই বিয়েতে। আশরাফ শিকদার সহ পুরো পরিবারের সবাই আজকাল আর তেমন বেশি কথা বলে না প্রয়োজন ছাড়া। আর আদিল, তাকে তো ঠিক মতন বাসায় পাওয়া যায় না। একদিকে ইরার এক্সাম, অন্যদিকে মাইমুনা শিকদারকে সামলানো, এই নিয়ে বেশ হিমশিম খেয়ে যায় ইরা। যুথি নিয়ম করে প্রতিদিন বিকেলে একবার করে আসে ইরার সাথে দেখা করতে। কলির মর্মান্তিক মৃত্যুতে আয়রা আসতে পারেনি, আমেরিকা চলে গিয়েছিল মায়ের সাথে। আয়রার বাবা বেশ অসুস্থ, তাকে দেখার জন্য। সোনালী তালুকদার বাংলাদেশে ব্যাক করেনি, তার ব্যাক করবেনও না। আয়রাও চলে যাবে 2-3 দিনের ভেতরে। সে বাংলাদেশে আসার মূলত কারণ কোম্পানির সমস্ত প্রজেক্ট আমেরিকায় নিয়ে চলে যাবে। বিজনেসটা সে আমেরিকায় করবে, বাংলাদেশে না। কালকে রাতে বাংলাদেশে ফিরেছে। ফেরার পর শুধু অহনা শিকদারের সাথে কথা হয়েছিল। বেশ রাত হওয়ায় আর মাইমুনা শিকদারের রুমে যাওয়া হয়নি এবং সকাল সকাল বেরিয়ে গেছে কোম্পানির কাজে। আসতে আসতে সেই রাত। আদিল বিকেলের দিকে বাসায় ফেরেনি, হয়তো রাতে ফিরবে। বেশ অনিয়মিত হয়ে গেছে তার খাওয়া দাওয়া, কোনো কিছু ঠিক নেই। তাকে কোনো কথা বলা যায় না, তার আগেই রেগে যায়। এইসব বিষয় নিয়ে ইরা খুব ডিস্টার্ব। যাই হোক, ইরার ভাবনার ছেদ ঘটল আদিবের রুমে যেতেই। ইরা পরপর 2টা ডাক দিল আদিবকে। সঙ্গে সঙ্গে আদিব রুম ছেড়ে বেরিয়ে এলো জিভাবি বলে। ইরার হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে আদিব। এর বুঝতে বাকি রইল না ইরা কোথায় যেতে চাইছে। আদিব 1 সেকেন্ডে বলে নিজের রুম থেকে একটা টর্চ লাইট নিয়ে আসে, তারপর বলে। ইরাও সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করলো আদিবের পেছন পেছন। তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা।
কেন এমন পাগলামি করো বলো তো? তুমি জানতে না আমি তোমায় কতটা ভালোবাসি? আর এমন পাগলামি একদম করবা না, বুঝছো? ঠিক আছে, আর করব না এমন পাগলামি। এই যে আপনি পাগলামি করছেন, এর কি হবে বলুন তো? আমি আছি তো আপনার অস্তিত্বের সাথে মিশে। আমি অপেক্ষা করছি তো আপনার জন্য। আপনি আমাকে ভালোবাসেন, আমি সেটা জানি। তবে আপনার সিদ্ধান্ত ভুল ছিল। আমার কাছে আসতে অনেকটাই দেরি করে ফেলেছিলেন। কেন আসলেন না ঠিক সময় মতন? আমি তো অধীর আগ্রহে লাল শাড়ি পরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি আসতে দেরি করলেন, তাই আমিও অভিমান করে সাদা শাড়িতে নিজেকে মুড়িয়ে নিয়েছি। আপনি তো বললেন না আমাকে সাদা শাড়িতে ঠিক কতটা সুন্দর লাগছে? রিফাত একরাশ অভিমান নিয়েই বলল, তোমাকে একদম বাজে লাগে সাদা শাড়িতে। আর কখনো পরবা না। কথা দাও আমাকে। আমি তো আসছি তোমার কাছে, এই দেখো। আর কোনো মজা করবা না। আমি ভালোবাসি তোমাকে। তুমি হারিয়ে গেলে আমার কি হবে? রিফাতকে থামিয়ে দিয়ে কলেই বলল, আমি আসবো খুব শীঘ্রই আপনাকে নিতে। আমি আপনার কবরের ডান পাশেই আছি। আপনি কিন্তু আমার বাম পাশে থাকবেন। আচ্ছা, থাকবো। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ, বড্ড কষ্ট হচ্ছে। আপনাকে এমনভাবে পাগলামি করতে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি তো একটু ঘুমোবো। আপনি সারাক্ষণ আমার কবরটাকে জড়িয়ে রাখলে আমি ঘুমাবো কিভাবে বলুন তো? ঠিক আছে, আমি আর ধরবো না তোমার কবর। ওই দূরে শুয়ে থাকবো। তোমার ঘুম শেষ হলে আমাকে ডেকো কিন্তু, ঠিক আছে? ডাকবো আপনাকে। আর শুনুন, বলো। আপনি কিন্তু সুইসাইড করবেন না। আমি আসবো আপনাকে নিতে। আপনি তখন আসবেন আমার কাছে। আর আল্লাহকে নারাজ করবেন না। অনেক দোয়া করবেন আমার জন্য। আমরা যেন পর জন্মে একসাথে থাকতে পারি। আচ্ছা। রিফাতের ভাবনার ছেদ ঘটে আদিবের ডাকে। রিফাত কলির কবরের পাশে শুয়ে শুয়ে কি যেন বলছিল, হয়তো ঘুমের ঘোরে। আদিব এগিয়ে গিয়ে রিফাতকে নিয়ে আসলো কবর থেকে বেশ কিছুটা দূরে। আদিব এক হাতে রিফাতকে ধরেছে তো অন্য হাতে লাইটটিকে। এরা অনেকটাই দূরে খাবার নিয়ে অপেক্ষা করছে রিফাতের জন্য। আদিব এবং ইরা প্রায় প্রতিদিন আসে রিফাতকে খাওয়াতে। রিফাত ইরার হাতে খাবার দেখে বেশ অনেকটাই খুশি হয়ে যায়। তার অনেকটাই ক্ষুধা লেগেছিল। ইরার হাত থেকে খাবারের প্লেটটা দিয়ে নিচেই বসে পড়ে খাবার খাওয়ার জন্য। ইরা রিফাতের দিকে তাকিয়ে অল্প হাসে আর ভাবে, কে ছিল এই মানুষটা আর কি হয়ে গেল। কিছুটা সময়ের পরিবর্তনে ইরার খুব মায়া হয় এই মানুষটার জন্য। মাত্র 3 দিনে শরীরের কি হাল, মুখের দিকে তাকানো যাচ্ছে না। কিছুটা সময়ের পরিবর্তনে ইরার খুব মায়া হয় এই মানুষটার জন্য। মাত্র 3 দিনে শরীরের কি হাল, মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি অদ্ভুত এই ভালোবাসা নামক রোগ। ভালো মানুষকেও কিনা পাগল বানিয়ে ছেড়ে দেয়। রিফাত এক লোকমা ভাত মুখে দেয় তো আরেকবার দেখে কলির কবরের দিকে। ওই যে বলল কলি ঘুমাবে, ঘুম শেষ হলে তাকে ডাকবে। তবে ডাকছে না কেন? তার কি ঘুম শেষ হয় না? রিফাত এরার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, কলি, আমাকে নিতে আসবে? ওর ঘুম শেষ হলে আমি ওর কাছে চলে যাব। তোমরা ভালো থেকো, চিন্তা করো না। আমার কলি ভালো আছে। আমি ওর কাছ থেকে আমিও ওর কাছে গেলে ভালো হয়ে যাবে। তোমাদের আর কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না। রিফাতের এরূপ কথায় আদিব ইরার চোখের কোণে পানি ছলছল করে ওঠে। রিফাতের মাথা হয়তো ঠিক নেই, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু কিভাবে? রিফাত অর্ধেকটা খাবার শেষ করে প্লেটটা ইরার হাতে দিয়ে দৌড়ে চলে যায় কলির কবরের পাশে। বাইরে বেশ ঠান্ডা, ঘুটঘুটে অন্ধকার। রিফাত ঠান্ডায় কাঁপছে প্রচণ্ড শীতে। তার শরীরে একটা শার্ট আর পাতলা চাদর ছাড়া কিছুই নেই। চাদর সেটাও কলির। রিফাত কবরে ঘেঁষে শুতে শুতেই বলল, তোমরা চলে যাও। আমার কলি এখন ঘুমাবে। ওর ঘুমাতে দাও। যাও, তোমরা যাও, বাড়ি যাও। আদিব এবং ইরা বেশ কিছু সময় নিয়ে সেই দাঁড়িয়ে রইল। রিফাতকে ছেড়ে যেতে তাদের একদম ইচ্ছে করছে না। ইরা এক হাতে নিজের চোখের পানি মুছে দিয়ে এরপর হেঁটে চলল বাড়ির দিকে। প্রায় রাত 10টার দিকে ইরা ব্যালকনির একপাশে দাঁড়িয়ে আছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে আদিলের জন্য। আদিল ঠিক মতন বাসায় ফেরে না, খাওয়া দাওয়া ঠিক মতন করে না, অফিসে যায় না।
আজকাল তার কি হয়েছে সবটাই বোঝার বাইরে। এরা বেশ চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। সব তো ঠিকই ছিল, হঠাৎ করে কি এমন হলো যে আদিলকে পরিবর্তন হতে হলো। এরা ভাবনায় ছেদ ঘটলো আয়রার ডাকে। এত রাতে আয়রা ডাকছে ভেবে কিছুটা ঘাবড়ে যায় এরা। নিজ সংকোচ কাটিয়ে দরজা খুলে দেয়। আয়রা ভেতরে চলে আসে। এরা বসতে বললেও আয়রা বসে না, বরং ব্যালকনির এক পাশ ঘেঁষে দাঁড়ায় আর বলে। জানো ইরা, এরা কিছুটা অবাক হয় আয়রা হুট করে রুমে আসাকে, আবার কথা বলতে দেখে। তাছাড়া আয়রা তো আমেরিকা ছিল, বাসায় ফিরল কখন? কি জানবো আপু? আয়রা অসহায় কণ্ঠেই বলল। একটা সময় তোমাকে আমার বেশ বিরক্ত লাগতো। তোমাকে দেখলে অনেক রাগ হতো। তোমার সৌন্দর্যে আমি জেলাস ফিল করতাম। তোমার সৌভাগ্যকে আমি হিংসা করতাম। আজ দেখো, আমি শান্ত, সব হাসি মুখে মেনে নিয়েছি। আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটিকে হারিয়ে আমি আজও শান্ত। এরা কিছু ভেবে পায় না সে কি বলবে, তার কি বলা উচিত। সে এতটা গুরুত্ব নিয়ে আদিলকে ভালোবেসেছিল তা কখনো বোঝা যায়নি, হয়তো বুঝতে দেয়া হয়নি তাকে। কিন্তু আদিল যে বলল পরিবার থেকে বিয়ে ঠিক করা হয়েছিল, তাহলে ভালোবাসা কোথা থেকে আসে? তাহলে কি এরা থার্ড পার্সন হয়ে এদের ভালোবাসার মধ্যে বাধা সৃষ্টি করেছে? এরা মনে মনে বেশ অসহায়ত্ব বোধ করলো। আয়রা এরার দিকে তাকিয়ে মিষ্টি হেসেই বলল। তুমি যা ভাবছো ওরকম কিছুই না। ভালোবাসাটা একতরফাই ছিল। আদিল কখনো আমায় ভালোবাসেনি। ও শুধু তোমাকেই ভালোবেসেছে। শুধু ভালোবাসে এমনটা নয়, এখনও অনেক ভালোবাসে তোমাকে। তুমি অনেক ভাগ্যবতী। জীবনসঙ্গী হিসেবে আদিলের মতো একজন লাইফ পার্টনার পেয়েছো। আমি অবশ্যই মন থেকে দোয়া করি তোমরা ভালো থেকো। আয়রার চোখের কোণে হাজার জলের ফোঁটা টলমল করছে। তার চোখ না চাইতেও বলে দিচ্ছে আদিলকে না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটা। এরা কিছুটা সংকোচ নিয়ে বলল। আপু, আমি তাহলে তোমাদের... ইরাকে থামিয়ে দিয়ে আয়রা বলে উঠল। ওরকম কিছুই না। আদিল আমার ভাগ্যে ছিল না, তাই আমি পাইনি। শোনো, না পাওয়ার যন্ত্রণা ভোলা যায়, তবে পেয়ে হারানো যন্ত্রণা কখনো ভোলা যায় না। তাই আমি বলবো, পেয়েছো যখন তখন আগলে রেখো সারা জীবন। ইরা আয়রাকে জড়িয়ে ধরেই বলল। আমি খুব করে আমার আপুকে মিস করছি। হয়তো আজ আপু বেঁচে থাকলে ঠিক তোমার মতো করেই আমায় বোঝাতো। আয়রাও দুহাতে জড়িয়ে দিল ইরাকে, কপালে একটা চুমু খেয়েই বলল। আজ থেকে আমাকে তোমার বড় আপু মনে করতে পারো। ইরা আয়রার কথায় ঠুকরে কেঁদে উঠল। সত্যি তার আয়রাকে নিজের রক্তের আপন বোন বলে মনে হচ্ছে। সময় যখন 11টার কাটাই, ঠিক তখন আদিল দ্রুত রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই অবাক হয়ে যায় ইরা এবং আয়রা দুজন পাশাপাশি বসে কফি খাচ্ছে আর গল্প করছে। আদিল হাতের কোটটা বিছানার এক পাশে রেখে ফ্রেশ হতে চলে যায়। মূলত শাওয়ার নিবে এখন। সারা ক্লান্তি ছেয়ে আছে পুরো শরীরে। ইরা বিছানা থেকে কাভার হতে আদিলের জন্য বরাদ্দকৃত গেঞ্জি ট্রাউজার বের করে রাখে। এরা টপ করে মাথায় আসে আদিল তো অনেক ক্লান্ত, ওর জন্য গরম গরম এক কাপ কফি আনা যাক। এরা নিজের খাওয়া একটু কফিটা টি টেবিলের ওপর রেখে চলে যায় কিচেনে কফি করার জন্য। আর এতক্ষণ চোখ মেলে পুরোটাই দেখলো কিভাবে আদিলকে সবকিছু চাওয়ার আগেই তার সামনে পৌঁছে দিচ্ছে। না, আয়রা মুচকি হাসলো। হয়তো ভালোবাসা এমনই হয়। এর মাঝে আদিল ওয়াশরুম থেকে বের হয়ে আসে। চোখ তাকাতাকি করে যখন ইরাকে দেখে না পুরো রুমে, তখন ভাবে হয়তো নিচে গিয়েছে কোনো কাজে। টি টেবিলের ওপরে নজর পড়তেই দেখে কফি। আদিল টেবিলের ওপর থেকে কফির কাপ তুলে আনে। এক চমক বসাতেই বুঝতে পারে এইটা ইরার কফি। ইরা কখনো গরম কফি খায় না জিভ পুড়ে যাওয়ার ভয়ে। আদিল বাঁকা হাসলো। আদিলকে হাসতে দেখে আয়রা বলল। বুঝলে কিভাবে এটা ইরার কফি? আদিল কফির কাপে আর একবার চুমুক দিতে দিতেই বলল। যার নিঃশ্বাসটাই আমার চেনা, তার খাওয়া কফি চিনতে নিশ্চয়ই আমার দ্বিধা হবে না, তাই না? আয়রা নিঃশব্দে হাসলো। এরপর বিছানা ছেড়ে উঠে আসে ঠিক আদিলের সামনে। আয়রাকে এমনভাবে কাছে আসতে দেখে আদিল নিজেকে দূরে সরিয়ে নিতে চাইলে আয়রা বলে। খুব ভালোবাসো তাই না নিজের বউকে? আদিলের উত্তরে আয়রার সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। ভালোবাসি, নিজের বউকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। আয়রা আফসোস করতে থাকলো। এই ভালোবাসাটা তো তার পাওয়ার কথা ছিল, তাহলে অন্য কেউ কিভাবে পেয়ে গেল? আয়রা আদিলের চোখের দিকে তাকিয়ে বলল।
কখনো আমাকে ভালোবাসোনি, তাই না? কখনো ভালোবাসেনি তোমাকে। আমি কখনো ওই নজরে দেখিনি। আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। আমি তো ভালোবাসতাম তোমাকে, এখনো ভালোবাসি। যদি কখনো কোনোদিনও মনে হয় আমাকে তোমার প্রয়োজন, অবশ্যই একবার বলতে ভুলো না। ওকে। আমি চলে যাচ্ছি অনেক দূরে, ঠিক তত দূর যত দূর গেলে তোমার আমার আর দেখা হবে না। ভালোবাসা রেখে গেলাম। আমাকে কেন বলছো এইসব? কারণ আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে চাইতাম, তোমাকে পাওয়ার জন্য এসেছিলাম। আমি শূন্য হাতে যেমন এসেছিলাম, ঠিক তেমনই শূন্য হাতে আবার চলেও যাচ্ছি। আমার ভালোবাসা সঠিক ছিল, তবে ভালোবাসার পুরুষটি নয়। আয়রা অসহায় দৃষ্টিতে তাকিয়ে একবার বলল। আদিল বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। আয়রার এমন পাগলামো মোটেও ভালো লাগছে না তার। এই মুহূর্তে ইরা রুমে আসলে আরো হাজারটা সমস্যা। তাছাড়া আদিল তো কখনো ভালোবাসেনি আয়রাকে, বরং ভালো বন্ধু মনে করত। আদিল আয়রার সামনে থেকে সরে যায়। আয়রার বুঝতে বাকি রইল না আদিল মিথ্যে করে হলেও তাকে বুকে টেনে নেবে না। আয়রার চোখের কোণে পানি ছলছল করে উঠল। সে 1 মিনিটও দাঁড়ালো না, বরং দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। প্রায় মিনিট 5 পর ইরা কফি নিয়ে রুমে প্রবেশ করে। এদিক সেদিক তাকাতাকি করে ও যখন আয়রাকে দেখতে পায় না, তখন ভাবে হয়তো চলে গেছে নিজের রুমে। আদিল ইরার দিকে তাকিয়ে মেজাজ ঝাঁকিয়েই বলল। কোথায় গিয়েছিলে? ইরা স্বাভাবিকভাবেই উত্তর করল। আপনার জন্য কফি আনতে নিচে গিয়েছিলাম। আদিল আর চোখে তাকে ফের গম্ভীর গলায় বলে। 1 কাপ কফি বানাতে 15 মিনিট সময় লাগে? ইরা মাথা নত করে ফেলল। আমি তো ব্ল্যাক কফি বানাতে পারি না। পাশের রুম থেকে একজন সার্ভেন্টকে ঘুম থেকে তুলে তারপর বানিয়ে নিয়ে এসেছি। আমি বুঝতে পারিনি এত লেট হবে। আদিল ইরার হাত থেকে কফির কাপটা নিয়ে ইরাকে উদ্দেশ্য করেই বলল। যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এরা মুহূর্তেই রাগে কটমট করে উঠল। একে তো বাড়িতে এসেছে 11টায়, তারপর আবার কতগুলা ঝাড়ি দিল, ঠিক মতন কথাটাও বলল না। আর এখন কিনা ঘুমাতে বলছে। কত কষ্ট করে কফি করে নিয়ে এলো, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এরা রাগটাকে কোনো রকম সামলে নিয়ে বলল। আপনি ঘুমোবেন না? আদিল সোফার একপাশে ল্যাপটপ হাতে নিয়ে বসতে বসতেই বলল। লেট হবে, তুমি শুয়ে পড়ো। আদিল কথা শেষ করে আবারও মনোযোগ দিল নিজের কাজের দিকে। অন্যদিকে ইরা গাল ফুলিয়ে শুয়ে পড়ল বিছানায়। সে এখন পুরনো হয়ে গেছে, তাই তার কদর নেই। আগের মতন ভালোটাও বাসে না। পুরুষ মানুষ গিরগিটির বিয়ের আগে এক রূপ দেখায়, তো বিয়ের পর আরেকটা। আয়রা নিজের জামা কাপড় গুছিয়ে রাখছে। কালকে চলে যাবে সে অফিস থেকে আসার পর। বাসার সবার সাথে যাওয়ার বিষয় নিয়ে কথা বলেছে। বাবার অসুস্থতার জন্য চলে যেতেই হবে। তাছাড়া এদেশে আপন বলতে তো আর কেউ নেই যে তার সাথে থাকবে, কোম্পানি সামলাবে। তাই বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। আয়রার বেশ মায়া হয় ইরার জন্য, তবে আদিলকে নিজের করে নিয়েছে, এর জন্য খারাপও লাগে। আয়রা ছোট্ট করে একটা মেসেজ পাঠায় আদিলের নাম্বারে। এক বুক হতাশা না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। সব ভালোবাসা সফল হয় না, এবং সব ভালোবাসার পাওয়াই যায় না। কিছু ভালোবাসা হয়তো দূর থেকে উপভোগ করতে হয়। আমার কাছে ভালোবাসা মানে তোমাকে ভালো রাখা, তোমার ভালো থাকা। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকতে পারবো। ভালোবাসলেই যে তোমাকে পেতে হবে এমনটা কিন্তু নয়। থাক না কিছু অপূর্ণতা। ভালোবেসে যাব। ভালোবাসা দূর থেকেই সুন্দর, তাই আমিও 1000 মাইল দূর থেকেই তোমাকে ভালোবাসবো। ভুলো না আমায়। কলির লেখা চিঠিটা আদি শিকদার বেশ কয়েকবার পড়েছেন। যখন তার মন খারাপ হয় তখনই পড়েন। বারবার নিজের মেয়ের খুনি বলে মনে করেন মায়মুনা শিকদার। ওনার সাথে কথাটাও ঠিক মতন বলেন না। আদি শিকদার চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। আদি শিকদার চিঠি বুকে নিয়ে ঝরঝর করে কেঁদে উঠলেন। মেয়ের অকাল মৃত্যুতে তিনি ঠিক কতটা ব্যথিত হয়েছেন স্বয়ং আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। মেয়ের লাশের খাটিয়া টানতে একজন বাবার ঠিক কতটা কষ্ট হয় আল্লাহ পাক জানেন। আদি শিকদার কাঁদতে কাঁদতেই বললেন। মাফ করে দিস মা এই অদম বাপটাকে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 15টি দিন। সবার নির্ভরতা ছাড়িয়ে আজ পথ সেই দীর্ঘ। কিছু বাস্তব সত্যকে যেন না চাইতেও মেনে নিতে হয়। কলির অকাল মৃত্যু, রিফাতের ভারসাম্য হারিয়ে ফেলা, সবটাই বেশ দুঃখজনক। কলির মৃত্যুর প্রায় 20 দিন হতে চলল।
অন্যদিকে ইরার ইন্টার ফাইনাল ইয়ারের এক্সাম চলছে। সে পরীক্ষা নিয়ে বেশ ব্যস্ত। আদিব নিজের চেম্বার সহ কড়াভাবে রোগীর দেখাশোনা করে। আশরাফ শিকদার আজকাল খুব বেশি বের হন না বাসা থেকে প্রয়োজন ছাড়া। আদিল কলির মৃত্যুর পর থেকে বেশ অস্বাভাবিক হয়ে গেছে। না ইরাকে সময় দেয় আর না ঠিকভাবে কথা বলে। এরা খুবই চিন্তিত আদিলের এই বিষয়গুলো নিয়ে। পরীক্ষা শেষ করে ইরা এবং জুথি বের হয়েছে বেশ অনেকক্ষণ। ইরার মুড একদমই ভালো নেই। সে খুবই চিন্তিত আদিলকে নিয়ে। জুথির সাথে কখনো ডিটেলসে এসব কিছু শেয়ার করেনি। জুথি অনেকবারই ইরার মন খারাপের কথা জিজ্ঞেস করলে এড়িয়ে গেছে ইরা বারবার বিষয়টি নিজেদের পার্সোনাল ভেবে। কিন্তু আদিলের ব্যবহার দেখে মনে হচ্ছে না সবকিছু পার্সোনাল রাখা ঠিক হবে। তাই ইরা জুথিকে আদিলের বিষয় সবটা জানায় এবং কঠোরভাবে নিষেধ করে ঈশানকে কোনো কিছু না জানাতে। আদিল ঈশান দুজনেই খুব ভালো বন্ধু। ঈশান কোনো কিছুর আন্দাজ করলেও সেটা আদিলের সাথে নিশ্চয়ই শেয়ার করবে। কিন্তু ইরা এইটা মোটেও চাচ্ছে না সবকিছু লুকিয়ে আদিলের বিষয়ে জানতে আগ্রহী। ইরাকে উদ্দেশ্য করে একজন যুবক লম্বা সালাম দিয়েই বলল, ধন্যবাদ ম্যাডাম, আমাকে সাহায্য করার জন্য। এরা অল্প হেসে আব্দুল মামুন এর সালাম এর উত্তর ফিরিয়ে বিনয়ের সাথেই বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানে কেন? আমি তো আপনাকে বলেছিলাম গ্রামে চলে যেতে। আব্দুল মামুন নিঃশব্দে হাসলেন এবং বললেন, কি আশ্চর্য তাই না? স্বামী থানার ভেতরে ঢুকিয়ে দেয় এবং ওয়াইফ ছাড়িয়ে নিয়ে আসে। এরা কপাল কুঁচকে কিছুটা বিরক্ত প্রকাশ করেই বলে, আমি আপনাকে থানা থেকে বের না করলে কারো সাহস ছিল না আপনাকে বের করে আনবে থানা থেকে। আমি জানতাম আপনি কোনো ভুল করেননি, আপনাকে ফাঁসানো হয়েছে। তাই আমি চাইবো অনেক দূরে চলে যান আপনি, ঠিক আদিল শিকদারের দৈর্ঘ্য সীমানার বাইরে। এতে আপনার ভালো হবে বলেই আমি মনে করি। আর যদি আপনি ভেবে থাকেন আদিল শিকদারের পেছনে পড়ে থাকবেন, প্রতিশোধ নেবেন, তাহলে জেনে রাখুন আপনার মৃত্যু নিশ্চিত। আব্দুল মামুন বেশ কিছুটা অবাক হয় ইরাকে এইভাবে কথা বলতে দেখে। আগে কখনো ইরা এইভাবে কথা বলেনি, বরং অধিক সম্মানের সাথেই কথা বলেছেন। আব্দুল মামুন গম্ভীর গলায় বললেন, এই না হলে আদিল সিকদারের বউ? যাই হোক, অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আসি ম্যাডাম। আব্দুল মামুন নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেই চলে গেলেন। আব্দুল মামুনের মতন জুথিও বেশ অবাক হয়েছিল ইরাকে এমনভাবে কথা বলতে দেখে। জুথি ইরার বাহু চেপে শক্ত গলায় বলল, খুব প্রয়োজন ছিল ওনার সাথে এমন ব্যবহার করার। উনি আইনের লোক, সম্মানটা ওনার প্রাপ্য ছিল, তাই নয় কি? ইরা দীর্ঘশ্বাস টেনেই বলল, হুম, আমি জানি। আমি শুধু ওনাকে না, প্রতিটা আইনের লোককেই সম্মান করি। আমার মনে হলো আমার সম্মানের থেকে ওনার বেঁচে থাকাটা বেশি প্রয়োজন, তাই আমি বাজে ব্যবহারটা করলাম। জুথি অবাক হয়েই বলল, মানে? মানে এইটাই, আমি ওনার সাথে খারাপ ব্যবহারটা না করলে উনি আবার জয়েন করতো এই এলাকায় এবং আদিলকে ফলো করার চেষ্টা করতো। আদিল সম্পর্কে তেমন কোনো কিছুই পেতো না, পেতো শুধু নির্মম মৃত্যু। ওনার ট্রান্সফার করে দেওয়া হয়েছে, উনি অন্য যে কোনো জায়গায় আবার জয়েন করতে পারবেন। ইরার কথা শুনে জুথির মুখে হাসি ফুটে উঠল। ইরা হাত ছেড়ে সামনের দিকে চলতে চলতেই বলল, অনেক চাল্লাক হয়ে গেছিস। যাই হোক, আব্দুল মামুন ছেলেটা কিন্তু সেই। ইরার রাগে কটমট করে উঠল, কান মুলে দিয়েই বলল, আমার ভাইয়ের বউ হয়ে পরপুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না, তাই না? দাঁড়া, ভাইকে বলছি আমি। কামাল সাহেব এবং ওনার ছেলে হাজির হয়েছেন শিকদার বাড়িতে। হঠাৎ ওনাদের উপস্থিতি মোটেও ভালো ঠেকছে না সবার কাছে। আশরাফ শিকদার ওনাদেরকে নিয়ে বসেছেন ড্রয়িং রুমে। কামাল সাহেবের চোখে মুখে দুশ্চিন্তার ভাঁজ দেখে মনে হচ্ছে বিগত কিছু সময়ে তিনি ভীষণ চিন্তিত এবং রাতে হয়তো ঘুমান না ঠিক মতন। ওনাদেরকে বাড়িতে আসতে দেখে অহনা শিকদার সার্ভেন্ট দিয়ে নাস্তা পাঠিয়ে দিয়েছেন। কামাল সাহেবকে এখন ডিস্টার্ব দেখে আশরাফ শিকদার বললেন, আপনি ঠিক আছেন? না মানে কোনো সমস্যা হয়েছে কি? কামাল সাহেব অসহায় কণ্ঠেই বললেন। আদিবকে প্লিজ এবার ডাকুন। আশরাফ শিকদার আর কথা না বাড়িয়ে আদিবকে ডাকলেন। দুপুরে আদিব প্রায় প্রতিদিনই আসে খাবার খাওয়ার জন্য। বাইরের খাবার একদমই পছন্দ না আদিবের। আদিব কেবল গোসল শেষ করে নিচে আসছিল খাবার খেতে। ঠিক তখন কামাল সাহেবকে দেখে কিছুটা অবাক হয়।
আদিব সামনে এগিয়ে সালাম দিয়ে এরপর পাশের সোফায় গিয়ে বসলো। রিমঝিমের বড় ভাইয়া মোহাম্মদ লিওম আবিদের কাছে বেশ কিছুটা আবদার করেই বলল, ভাই তোমরা বড়লোক মানুষ, তোমাদের তুলনায় আমরা অতি সামান্য, বরং পিঁপড়া সমতুল্য, তোমাদের সাথে আমরা কখনোই পেরে উঠব না। মোহাম্মদ লিওমের এমন কথা বেশ বিরক্ত আশরাফ শিকদার এবং আদিব। হঠাৎ এমন কেন বলছে? তাদের আর্থিক অবস্থা কেমন, তারা কোন পরিবারের, এসব তো ম্যাটার করছে না। যেখানে আংটি পরানোর কাজ সম্পন্ন হয়ে গেছে, আদিব কিছুটা বিরক্ত প্রকাশ করেই বলল,